নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই বর্তমানে চৈত্র মাস চলছে। আমরা বলি চৈত্র মাসে মহাদেবের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, শিবের যারা ভক্ত তারা বিভিন্ন অনুষ্ঠানে এরা মত্ত থাকে। শিবের কয়েকটা জিনিস অর্থাৎ এই মহাদেবের যে বর্ণনা আমরা শিব পুরাণে পাই, তার কিছু বিশেষ বিশেষ কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং দেখবেন যে এই যে জিনিসগুলো আপনারা পাবেন সেগুলো বাস্তব জীবনের সঙ্গে মানব জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অর্থাৎ এই বাস্তব জীবনে আপনি চলছেন, তার জন্য আপনার শিবের যে বর্ণনা আপনি পাবেন তার সঙ্গে আপনার অনেক কিছু মিল খুঁজে পাবেন। তাই বলছে মহাদেব শিব একটা মূর্তি, কিন্তু যে মূর্তি বলছে যেখানে তিনি যোগাসনে বসে আছেন, যোগাসনে উপবিষ্ট হয়ে ব্যাঘ্র ছাল অর্থাৎ বাঘের ছাল পরিহিত অবস্থায়, হাতে ত্রিশূল এবং ডমরু, গলায় গলায় পেঁচানো সর্প এবং মাথায় জটার মধ্যে দিয়ে তার কি হচ্ছে না, সেখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে এবং তার পাশে অর্ধচন্দ্রাকৃতির চন্দ্র অবস্থান করছে। এই হচ্ছে স্বয়ং মহাদেবের যে আমরা মূর্তি বা যে আমরা বৈশিষ্ট্যগুলো পাই, তার শরীরে যেগুলো রয়েছে পোশাক বেশ এর মধ্যে, সেগুলোই কিন্তু তারই বর্ণনা দেব এবং প্রত্যেকটা জিনিসের গুরুত্ব কতটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে সেটাও কিন্তু আজকের আলোচনা করব। দেখুন, স্বয়ং শিব বা মহাদেব বলুন, তিনি কিন্তু অল্পতেই তিনি তুষ্ট হন, তার বেলপাতায় তিনি তুষ্ট হন সব থেকে বেশি। তাই বেলপাতা তাকে যদি সঠিকভাবে আমরা দিতে পারি তাহলে অবশ্যই আমরা শিবের অভিশাপ থেকে বা আমরা যে কোনো অভিশাপ থেকে মুক্ত হতে পারি, শিবের আশীর্বাদ আমরা পেতে পারি। এবং তার বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে এই ধরনের অর্থাৎ এই পৌরাণিক বিভিন্ন ব্যাখ্যার মধ্যে দিয়ে গিয়েও শিবের যে ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্ব যাদের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু আমরা অনেক সময় আমরা বিভিন্নভাবে দেবতা হিসেবেও পুজো করে থাকি। কেন, কি কারণ আমি অবশ্যই আলোচনা করব। কারণ এখানে দেখুন বলছে পৌরাণিক সকল দেবদেবীর মূর্তি সকলে বাস্তব জীবনের একটি নির্দিষ্ট ব্যক্তিত্বের প্রতীক হিসাবে গণ্য হয়। ইষ্ট সাধনা কর্ম এবং মানুষকে সেবার মাধ্যমে যারা দীপ্তিমান চরিত্রের অধিকারী হন তাদেরকেই কিন্তু আমরা দেবতা হিসাবে দেবতার চোখে দেখি, এটা বলা হচ্ছে। এবং সেই জন্য শিব অর্থে এখানে বলা হচ্ছে, শিব অর্থে হচ্ছে মঙ্গলের প্রতীক। তাই মঙ্গল কোনো মানুষ জীবনে থাকবে না এটা তো হতে পারে না। তাই বলা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই শিবের অবস্থান রয়েছে। তাই বলছে মঙ্গল প্রতিটি মঙ্গলময় জিনিসকে ইঙ্গিত করে। তাই মঙ্গলকে আশ্রয় না করে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। তাই শিব হলো সবার আশ্রয় দাতা। তাই মঙ্গলময় ব্যক্তি যারা আশ্রয় দান করে এবং যারা দাতা মানুষকে সেবা করে তাদেরকেই আমরা শিব বলে মানতে পারি। তাহলে এগুলো সব কিন্তু পুরাণ তত্ত্বে বলছে, শিব পুরাণের এগুলোর বৈশিষ্ট্য রয়েছে। তাই বলছে শিবের যে মূর্তি আমরা দেখি, সেই মূর্তির মধ্যে যে জিনিসগুলো যেগুলো থাকে আমি কিছুক্ষণ আগেই বললাম, তার বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটার নিখুঁত বৈশিষ্ট্য রয়েছে। তাই বলছে কি না, শিবের অর্থাৎ স্বয়ং মহাদেব যখন তিনি ধ্যানে বসে থাকেন দেখবেন যে মূর্তিগুলো আমরা দেখি সাদা গাত্রবর্ণ, অর্থাৎ এখানে গাত্রবর্ণ বলছে শ্বেত গাত্রবর্ণ, সাদা রঙের হয়। কেন? কারণ শ্বেত বা সাদার বর্ণ হচ্ছে শান্তি প্রিয় এবং এই সাদা বর্ণের থেকে বিভিন্ন বর্ণের সৃষ্টি হয়। যেমন যে কোনো সাদা রং থেকে, সাদা রঙের থেকেই আপনার অন্যান্য সমস্ত রং সেখান থেকে কিন্তু তৈরি। দেখবেন যে সাদা রঙের মধ্যে আপনি সব রঙই পাবেন। তাই বলছে সাদা বর্ণের মধ্যে সকল অর্থ তত্ত্ব আমরা পাই
এই জন্যই প্রকৃতি হলো শ্বেত বর্ণ, অর্থাৎ এই জন্যই কিন্তু শিবের বর্ণটাকে শ্বেত বর্ণ হিসাবে কল্পনা করা হয়েছে বা শ্বেত বর্ণ হিসাবে দেখানো হয়েছে। তাই দেখবেন যে কখনো কখনো মহামৃত্যুঞ্জয় শিব যারা পুজো করেন বা মহামৃত্যুঞ্জয় শিবের যে মূর্তি দেখবেন সম্পূর্ণভাবে এবং মানে কোনো রকমের কোনো দাগ নেই, একদম নিখুঁত সাদা শ্বেত বর্ণ, এবং এটারও কিন্তু সেই বৈশিষ্ট্যই রয়েছে, অর্থাৎ শ্বেত বর্ণ যেটা সমস্ত বর্ণের কিন্তু সৃষ্টির মূল। সাদা রং সমস্ত বর্ণের সমস্ত রঙের সৃষ্টির মূলকে ইঙ্গিত করা হয়। এবং বলা হচ্ছে কণ্ঠে তার সাপ রয়েছে। দেখবেন যে মহাদেবের যে মূর্তি আপনি দেখবেন তার কণ্ঠে পেঁচানো থাকে কঠিন খুব জটিল বিষাকৃতি একটা সাপ, এবং সেই তার মধ্যে গরল অর্থাৎ বিষ পরিপূর্ণ রয়েছে, এবং সে কিন্তু সুযোগ পেলেই কিন্তু সে ফনা ধরবে। এবং দেখুন এই যে সাপ, মানে সেই সাপকে সে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে মূর্তি দেখি তার গলায় পেঁচানো, অর্থাৎ বলছে যে বিষধর সেই সাপ অ্যাকচুয়ালি কিন্তু সব সাপ বিষধর না হলে সেটাকে প্রতীক হিসাবে বিষধরকে ইঙ্গিত করা হয়েছে। আমাদের পরিবারে, অর্থাৎ আমাদের পরিবার বলুন, আমাদের পরিবেশে বলুন, আমাদের আশেপাশে বলুন, এই ধরনের মানুষ কিন্তু আপনি দেখবেন সে বিষাক্ত, বিষধর এবং শত্রু, আপনার যেভাবে হোক আপনাকে ক্ষতি করার একটা চেষ্টা করছে বা ক্ষতি করতে পারে সুযোগ পেলে, যেটা সাপের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এবং সেই সাপকে সে বশীভূত করে গলায় পেঁচিয়ে গলায় ধারণ করে রেখেছে। তার মানে সে মানে ওই বিষ বা ওর মানে এই ধরনের শত্রুতা, সেই শত্রুরা যাতে অন্যকে ক্ষতি না করতে পারে সে তাকে এমনভাবে বশীভূত করে সে নিজের কাছে গলায় ধারণ করে রেখেছে। তাহলে এই বিষধর সাপ সে গলায় পেঁচানো রয়েছে শিবের, সেটার থেকে আমরা আমাদের এই কিন্তু নতুন আমাদের যে এই যে মেসেজটা আমাদের কিন্তু দিচ্ছে, এগুলো প্রত্যেকটাই আপনি যদি শিবে পুরাণে আপনি যদি দেখেন তাহলে অবশ্যই সেগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে ব্যাঘ্র ছাল, অর্থাৎ বাঘের যে ছাল তিনি পরিধান করে আছেন, ব্যাঘ্র ছাল, অর্থাৎ বাঘ কিন্তু খুব শিকারী, ভীষণ শিকারী, এবং ওর চলাফেরা সম্পূর্ণটা কিন্তু আলাদা রকমের। এবং সেই জন্য বলছে সেই বাঘের মধ্যে রয়েছে কি না ভীষণ, অর্থাৎ সে যেমন সাহসী সেমন সেই রকম শিকারী, এবং সেই সাহসী এবং শিকারী তার সেই ব্যাঘ্র ছাল তিনি পরিধান করে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ সবসময় এই ধরনের হওয়া উচিত, তার ক্যারেক্টারটা সে এইভাবে চললে পারে জীবনে সে প্রতিষ্ঠা লাভ করতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ত্রিশূল, তার হাতে ত্রিশূল আছে, অর্থাৎ ত্রিশূল ত্রিশক্তির অবস্থান রয়েছে তার মধ্যে, যে ত্রিশক্তি অর্থাৎ শতগুণ তমগুণ রজগুণের অবস্থান, সেই ত্রিশক্তি যেমন রয়েছে তার মধ্যে তিনটে গুণেও কিন্তু অবস্থান রয়েছে, যে গুণের মাধ্যমে একটা জীবনের অনেক কিছু কিন্তু বোঝা যায়। এবং এই ত্রিশক্তির অবস্থান রয়েছে যার মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক কিছু আগামী দিনে করতে পারেন যদি সঠিক সেই জ্ঞান আরোহণ করতে পারেন, এটাকে বলা হয়েছে। এবং অর্ধচন্দ্র, দেখবেন যে শিবের মাথায় অর্ধচন্দ্রাকৃতি চন্দ্রর অবস্থান রয়েছে, অর্থাৎ চন্দ্রর মাধ্যমে দেখবেন প্রত্যেকটা একটা নির্দিষ্ট, অর্থাৎ চন্দ্র অর্থাৎ পূর্ণিমা থেকে 15 দিন পরে আসে অমাবস্যা, অমাবস্যার 15 দিন পরে আসে পূর্ণিমা। পূর্ণিমা যখন হয় তখন আকাশে যে চন্দ্র আপনি দেখেন সেই চন্দ্র গোলাকৃতি চন্দ্র, সম্পূর্ণ চন্দ্র, এবং এই চন্দ্র ধীরে ধীরে কিন্তু আবার বিলুপ্ত হয়, মানে আস্তে আস্তে ধীরে ধীরে আবার বিনাশ হয়ে যায়, দিয়ে সেটা অন্ধকার হয়ে যায়, যেটা অমাবস্যা হয়ে যায়। কিন্তু তারপরে যে চন্দ্র শুরু হয় ধীরে ধীরে বাড়তে থাকে, তাই বলা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, অর্ধের চন্দ্রের একটা অর্ধাকৃতি চন্দ্র, সেটা আপনি শিবের মাথায় দেখবেন। এবং সেটা মানে দ্বিতীয়া চন্দ্র বা তৃতীয়া চন্দ্র এই রকম যে মাপটা আসে সেই রকম মাপই আপনি দেখবেন, যেটা বলা হচ্ছে
ধীরে ধীরে বৃদ্ধি হয়। অর্থাৎ মানব জীবনেও সেটা, যে আপনি আপনার চলার পথ মসৃণ রাখুন, আপনার চলাকে মানে যেটাকে বলা হচ্ছে সমাপ্ত করবেন না। আপনি চলতে থাকুন, আপনার জীবনকে অতিবাহিত করতে থাকুন, ধীরে ধীরে আগিয়ে যান। ধীরে ধীরে আপনার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন সর্বদাই। এবং সেটাই বলা হচ্ছে, কারণ ওই যে অমাবস্যার পরের যে চন্দ্র, সেটা দিনের পর দিন সেটা বৃদ্ধি হয়, দিনের পর দিন সেটা বড় হতে থাকে। এবং সেই চন্দ্র আমাদের কিন্তু সেই মহাদেবের মাথায় জটার সঙ্গে কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কি রয়েছে না, সেখানে রয়েছে, সেখান থেকে গঙ্গাকে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ শিবের মাথায় জটার থেকে গঙ্গা প্রভাবিত হয়েছে। যে গঙ্গা প্রভাবিত হয়েছে, সেই গঙ্গার যে বলা হচ্ছে জল, গঙ্গার জল পবিত্র জল। এটা বিজ্ঞানীরাও কিন্তু বিভিন্নভাবে রিসার্চ করে দেখেছেন যে গঙ্গার জলে কি না জীবাণু নাশক, গঙ্গার জল জীবাণু নাশক। সেই জন্য জলকে দেখবেন, গঙ্গার জলকে যদি আপনি যত রকমের নোংরা আবর্জনা ঘোলাই হোক না কেন, আপনি বাড়িতে একটা পাত্রে রেখে দেবেন, 2-1 দিন বাদেই দেখবেন সেই পাত্রের জলটা কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে, যেটা ফিল্টার করলেও আপনি ওই রকম জল পাবেন না। তাহলে এই রকম, তাই সেই জল পবিত্র জল, সেই পবিত্র ধারা তার মাথার থেকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আপনার মন মানসিকতা, আপনার মাথায় যদি সৎ বুদ্ধি, সৎ চিন্তা, মানুষকে উপকার করার একটা প্রবণতা, এগুলো যদি আপনি রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন। এবং সেটা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে, এইগুলো প্রত্যেকটা যে আমি পাঠ পাঠ করে যে বর্ণনাগুলো দিচ্ছি, তার মাধ্যমে আমরা শিবের, অর্থাৎ শিব কিন্তু সম্পূর্ণটা, অর্থাৎ এই যে জিনিসগুলো দিয়ে টোটালটা কিন্তু তার বর্ণনা দেয়া রয়েছে। এবং শিবের যে মূর্তি আপনারা দেখবেন, বা সেই মহাদেবের যে মূর্তি আপনি দেখবেন, সেই মূর্তিতে কিন্তু এইগুলো সম্পূর্ণটাই কিন্তু মহাদেব মূর্তি। তাই এইগুলো প্রত্যেকটার গুরুত্ব আপনার জীবনেও অপরিসীম। এবং সেই জন্য আপনি আপনার জীবনকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে কি কি না মহাদেবের শরণাপন্ন হই, শিবের অভিষেক করি, শিবের পুজো করি বিভিন্ন সময়। এবং সেক্ষেত্রে নির্দিষ্ট স্থান কাল পাত্রে আপনি যদি করেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে সুফল পাবেন। এবং বলা হচ্ছে ডমরু, জটা এবং ডমরু, ডমরু যেটা যেটা বাজানো হয়, সেটা বলা হচ্ছে এক ঋষি, তিনি এটা 45 বার করে বাজাতেন এবং 45 রকমের ছন্দ তৈরি হতো সেই বাজানোর কারণে। এবং সেইখান থেকে তৈরি হয়েছে বর্ণ, এবং সেখান থেকে তৈরি হয়েছে বর্ণমালা। এবং এই বর্ণ, এই ছন্দ, সেখান থেকে তৈরি হয়েছে কিন্তু আমাদের যে তন্ত্রের যে ছন্দ, সেখান থেকে তৈরি হয়েছে। তাই আমরা বলি, বা এবং শাস্ত্রেও সেটা উল্লেখ রয়েছে, মহাদেবের সঙ্গে যখন পার্বতীর কথা হয় বা কথা হয়েছিল, তখন যে আলোচনা ছিল, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তন্ত্রের প্রয়োগ। তাই এগুলো আপনারা শিব পুরাণে দেখলে, এগুলো শিব পুরাণ থেকে আপনি পাবেন। ত্রিনেত্র অর্থাৎ 3টে চোখ আপনি দেখবেন, কারণ এখানে বলছে সৃষ্টি, স্থিতি এবং বিনাশ, তাকে ইঙ্গিত করা হয়েছে। আপনি জানবেন যে ত্রিনেত্র দিয়ে, অর্থাৎ তার 3য় নেত্র দিয়ে সে কি করেছিলেন, অর্থাৎ যখন শিব ধ্যানে বসেছিলেন, সেই ধ্যানে মগ্ন অবস্থায় তখন পার্বতী কিন্তু শরণাপন্ন হয়েছিল কার কাছে না কামদেবের কাছে। কারণ পার্বতী কিন্তু চেষ্টা করছিল শিবের সঙ্গে তার যাতে বিবাহ হয়, শিব তার প্রতি যত আকৃষ্ট হয়, সেটা পার্বতী বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে চেষ্টা করেছিল। কিন্তু শিব তো ধ্যানে মগ্ন, এবং অন্যান্য দেবতারাগণও কিন্তু সেই পার্বতীর সাহায্য করতে সে কিন্তু তারাও এগিয়ে এসেছিল। তার মধ্যে শিব অর্থাৎ পার্বতী দেখেছিল যে আমি যদি কামদেবের শরণাপন্ন হই, তাহলে আমি অতি সহজেই আমি শিবের সঙ্গে বা মহাদেবের সঙ্গে মিল, অর্থাৎ আমরা দুজনে এক হতে পারব। এবং সেক্ষেত্রে সেই কামদেবের শরণাপন্ন হলে, কামদেব যখন সেই ধ্যানমগ্ন অবস্থায় শিব রয়েছে তাকে
কামবাণ প্রয়োগ করে, এবং সেই কামবাণ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে শিব কিন্তু তার ত্রিনেত্র দিয়ে সেই অ্যাকচুয়ালি কিন্তু কামদেবকে ভস্ম করে দিয়েছিলেন। তাহলে এখানেও কিন্তু বলছে ত্রিনেত্রের যে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি বিনাশ, অর্থাৎ বিনাশও করতে কিন্তু সেই ত্রিনেত্র পারে। তো সেটারও একটা ইঙ্গিত, অর্থাৎ আপনার মধ্যে আপনি আপনার জীবনে কোনটাকে রাখবেন, কোনটাকে বাদ দেবেন, কোনটাকে যত্ন করবেন, কোনটাকে আগামী দিনে আপনার নিজের মনে করে আগিয়ে নিয়ে যাবেন, সেটা সম্পূর্ণটা আপনি কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এবং সেটা আপনি পাবেন শিবকে যদি আপনি শিবের শরণাপন্ন হতে পারেন, শিবের যদি অভিষেক করতে পারেন, শিবের যদি আপনি ভক্ত হয়ে যেতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটার মান, প্রত্যেকটার জ্ঞান, প্রত্যেকটার মানে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ এটা সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ করে দেখা গেছে রুদ্রাক্ষের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু পাওয়ার, এবং সেই পাওয়ার অর্থাৎ এখানে কিন্তু চৌম্বকীয় আকর্ষণ শক্তি রয়েছে রুদ্রাক্ষের মধ্যে। এবং এই রুদ্রাক্ষ কিভাবে তৈরি? রুদ্রাক্ষ বলছে সেই শিবের অশ্রু থেকেই এই রুদ্রাক্ষ তৈরি হয়েছিল। এখানে বলছে শিব একসময় সেই অসুর বধ করতে গিয়ে কিন্তু সে দিনের পর দিন সে কিন্তু মানে তাকিয়েছিল, এবং তার কারণে তার চোখের থেকে যে অশ্রু নির্গত হয়েছিল এবং সেটা মাটিতে পতিত হয়েছিল, সেখান থেকে তৈরি হয়েছিল এই রুদ্রাক্ষের গাছ। এবং সেই জন্য বলা হচ্ছে এই রুদ্রাক্ষ মধ্যে অনেক ধরনের পাওয়ার রয়েছে। সেই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন তাহলে অবশ্যই তার সুফল পাবেন। এবং সেই রুদ্রাক্ষ সেই জন্য বলা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন মুখী রুদ্রাক্ষ হয়, বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের পাওয়ার, ম্যাগনেটিক পাওয়ার রয়েছে। সেই জন্য দেখবেন যে যারা যোগী মহারযোগী তারা কিন্তু রুদ্রাক্ষ সবসময় ধারণ করে থাকেন, এবং যারা ধ্যান মগ্ন থাকেন তারা সবসময় রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। যারা শ্মশানে বিভিন্ন কর্ম করেন, বিভিন্ন ক্রিয়া করেন, তারা রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। রুদ্রাক্ষ নেগেটিভ এনার্জিটার থেকে কিন্তু সে দূরে রাখে। অর্থাৎ আপনি যদি রুদ্রাক্ষ ধারণ করে থাকেন তাহলে আপনার কিন্তু কাছাকাছি কোনো নেগেটিভ এনার্জি আসতে পারবে না। তাহলে এটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেক সময় দেখবেন যে আপনি হয়তো কোনো খাবারের সঙ্গে কোনো কিছু আপনার খেয়ে ফেলছেন বা খেতে আপনি খাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু রুদ্রাক্ষ থাকলে সেটা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে বা সেটাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করবে। তাই এই রুদ্রাক্ষেরও কিন্তু যথেষ্ট গুণ রয়েছে। তাই আমি বললাম, দেখুন শিব অর্থাৎ স্বয়ং মহাদেবের যে মূর্তি আপনি দেখবেন, সেই মূর্তিতে আবার বলছি, যেমন তার গলায় রয়েছে সাপ, তার হাতে রয়েছে ত্রিশূল, তার কি পরন অর্থাৎ তার কিন্তু সে কিন্তু ব্যাঘ্র ছাল পরিধান করে আছেন, এবং তার সঙ্গে সঙ্গে তার মাথায় অর্ধচন্দ্র, এবং সেখানে কি না গঙ্গা প্রবাহিত হচ্ছে সেই জটা দিয়ে, এবং ডমরু হাতে, এবং তার সঙ্গে সঙ্গে ত্রিশূল রয়েছে, এবং রুদ্রাক্ষের মালা সে কিন্তু পরিধান করে রয়েছে। এই রুদ্রাক্ষ সে মালা শুধু গলায় না, তার কিন্তু অঙ্গের বিভিন্ন অঙ্গ কিন্তু এখানে বলছে অলংকার হিসাবে তিনি কিন্তু পরিধান করে আছেন। তাই এই ক্ষেত্রে এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনি স্বয়ং সমষ্টিগতভাবে শিবকে উপাসনা করছেন। তাই আপনার মধ্যে সেই পজিটিভ এনার্জি তৈরি হবে। ধীরে ধীরে আপনার ক্ষেত্রে সেই সিম্বলিক যে পাওয়ারগুলো রয়েছে, সেই পাওয়ারগুলো আপনার মধ্যে তৈরি হবে, এবং যে পাওয়ারের গুণে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে শিবকে যদি আপনি পুজো করতে পারেন, শিবকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু পাবেন। তো যাই হোক, আমাদের জন্মছকে দেখুন, আমাদের জন্মছকের বিভিন্ন কানেকশন থাকে। সেটা আপনি আপনার ক্ষেত্রে শত্রুতা আসতে পারে। দেখবেন যে আর একটা জিনিস এখানে অবশ্যই আনতে হচ্ছে, কারণ এখানে বেশ কিছু কানেকশন, বেশ কিছু জিনিস আপনার জীবনেরকে প্রভাবিত করবে। তাই বলা হচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যেই শিবের অবস্থান রয়েছে। যদি আপনি সেই শিবকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন, সেই শিবের পুজো করতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে। যাই হোক, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন ধরনের
প্রয়োগ আপনার জীবনকে উন্নতি করে। আমি ছোট্ট একটা জিনিস বলবো, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে আপনি এই ক্রিয়াটা করবেন, আপনি অনেকটা সুফল পাবেন। কি না, প্রত্যেক দিন যদি পারেন অবশ্যই শিবের মাথায় জল ঢালবেন, আর সেখানে বেলপাতা যদি দিতে পারেন 3টে বেলপাতা অবশ্যই দেবেন। তাতে আপনি, আমি বলি বারবার যে শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন, তাতেই কিন্তু শিব তুষ্ট হবে। এবং সেখানে কি না, সাদা বাতাসা এবং অল্প পরিমাণ আতপ চাল দিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং সাংসারিক উন্নতি হবে। আর যাদের ক্ষেত্রে শত্রুতা রয়েছে, যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, সমস্যার থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাদের জন্য বলবো যে আপনি শিবের অভিষেক করবেন, এবং সেই শিবের অভিষেকের মধ্যে কাঁচা দুধ, গঙ্গার জল, আতপ চাল, এবং তারপরে তার মধ্যে অল্প পরিমাণ মতো কালো তিল দিয়ে, এবং তার মধ্যে অল্প দিতে পারেন অগ্রু দিতে পারেন দিয়ে, এবং গোলাপ জল দিয়ে যদি শিবের অভিষেক করতে পারেন, এবং শিবের অভিষেক করার আগে অবশ্যই 3টে বেলপাতা এবং শিবের সাদা চন্দন মাখিয়ে একদম শিবলিঙ্গের ওপর দেবেন। এবং যখন শিবলিঙ্গের ওপর দেবেন তখন আপনার মনস্কামনা অবশ্যই সেটাকে স্মরণ করে দেবেন। দেওয়ার পরে সেখানে সেই পঞ্চামৃত বা আমি যে জিনিসগুলো দিতে বললাম সেই দ্রব্যগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে শিবের মাথা অর্থাৎ ওই বেলপাতার উপর অল্প অল্প করে ঢালবেন, আর শিবের মহামন্ত্র জপ করবেন। তাতেও দেখবেন আপনি অনেকটা ভালো ফল পাচ্ছেন। এবং সারা চৈত্র মাসটা ধরে আপনি করুন, এবং সোমবার থেকে শুরু করুন, এবং আগামী টানা এই মাসটা করুন, দেখবেন ভালো ফল অবশ্যই আপনার জীবনে আসবে। কিন্তু আমি বারবার বলি, যদি জন্মছকে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি থাকে কারোর ক্ষেত্রে, কারণ কখনো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সে সন্তান আসছে না, সেক্ষেত্রেও কিন্তু শিবের অভিষেক করলে, শিবের পুজো করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। সন্তান আসছে না, কারো ক্ষেত্রে কালসর্প যোগ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেল যে পিতৃদোষ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কোনো রকমের পূর্ব জন্মের কোনো কর্মফল সে ভোগ করছে, তাহলে এগুলো কিন্তু শিবের অভিষেক করলে বা শিবের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে আপনি সেখান থেকে বেরোতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে, অনেক জাতিকার দেখবেন বিবাহে হতে গেলে বারংবার বাধা তৈরি হচ্ছে, কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে সংসারে অশান্তি লেগেই আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু শিবের অভিষেক, শিবের ক্রিয়া আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পান তাহলে অবশ্যই আপনার জীবনের সুফল অবশ্যই আসবে। আর তার জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমি একটু চেম্বারগুলো বলে দিই। কারণ প্রত্যেক রবিবারের দিন আমার চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। কাঁচরাপাড়া আপনার প্রত্যেক রবিবার 2 থেকে 6টা পর্যন্ত পাবেন। সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, এবং ওই দিনই কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বারে পাবেন, বুধবার মেছেদা চেম্বার, বুধবারে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার পাবেন সন্ধ্যাবেলা 5টা থেকে 8টা পর্যন্ত, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার কিন্তু আপনারা পাবেন আমাকে হাতিবাগানের চেম্বার। এবং তাছাড়াও কিন্তু বাইরে চেম্বারগুলো রয়েছে, কখনো তারাপীঠে আমি কাজ করি, তারাপীঠে চেম্বার করি, এবং তার সঙ্গে সঙ্গে বহরমপুরে চেম্বার চলে। আর আমার যে কাজগুলো সাধারণত করে থাকি, বিভিন্ন পীঠে বিভিন্ন ধরনের কাজ করি। কখনো তারাপীঠে, সেক্ষেত্রে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ক্রিয়া করে থাকি। কখনো কামাখ্যা পীঠেও কিন্তু কঠিন সমস্যার সেগুলো সমাধানের জন্য সেখানেও কাজ করে থাকি। এছাড়াও কিন্তু বলবো কি না, বেনারস ধামে কিন্তু সেখানেও কাজ করা হয়, এবং বিভিন্ন ধরনের অতি কঠিনতম সমস্যার সেখানে সমাধান করা হয়। এবং সেই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে অনেক মানুষ তারা কিন্তু খুশি, অনেক মানুষ তারা ভালো জায়গায় রয়েছে। তাদের কাছ থেকে শুনুন কতটা ভালো তারা আজকের জায়গায় রয়েছে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে
এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs and above it। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজ চাপাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি
অনেক কিছু আমার নিজের জনদের ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চাটা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং
যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।